সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজওয়ার মাহমিদ। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে মাথা থেতলে খুন, চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম, খুলনার দৌলতপুরে সাবেক যুবদল নেতাকে রক কেটে গুলি করে হত্যার ঘটনা একই দিনের। ধারাবাহিক এমন ঘটনার নৃশংসতায় ক্ষুব্ধ মানুষ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফুঁসে উঠেছে প্রতিবাদে, রাজনৈতিক দলগুলো ব্যস্ত কাদা ছোড়াছুড়িতে। বলা হচ্ছে পুলিশের ট্রমা কাটেনি এখনও, অথচ সবাই চায় জননিরাপত্তা নিশ্চিত হোক। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় অরাজক পরিস্থিতির দায়কার। আর এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশন দেখানোর নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। মিটফোর্ডে নৃশংস হত্যার প্রতিবাদ, চাঁদাবাজ প্রতিরোধের ডাক এনসিপি ও জামায়াতের। অদৃশ্য শক্তির ষড়যন্ত্র দেখছে বিএনপি, মবের বিরুদ্ধে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে সোহাগকে হত্যার তথ্য পুলিশের। তদন্তে রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না, জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টা। হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুদকে মামলা চলমান থাকায় সিদ্ধান্ত। স্থলাভিষিক্ত হলেন ক্যাথরিনা বোহমে। মোবাইল ইন্টারনেটের ধীরগতি ও দাম নিয়ে অপারেটরদের ওপর ক্ষুব্ধ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। স্বৈরাচারী আমলের আইন বাদ দিয়ে তৈরি হচ্ছে টেলিকম নীতিমালা। আমরা আলোচনায় আসি। প্রথমে পাপিয়া আপা, আপনাকে দিয়ে শুরু করি। গত জুলাই থেকে এই জুলাই 12 মাস কেটে গেছে, কিন্তু আসলে রাজনৈতিক সংস্কৃতিতে বাংলাদেশের কি পরিবর্তন দেখছেন? নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এই প্রশ্নটি করছি। বিএনপি নেতাকর্মীদের বা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে নৃশংসতার চিত্র আমরা দেখেছি, সেখান থেকে আসলে এই প্রশ্নটি আমার করা। আচ্ছা, এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সময় টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমার সহ আলোচক ছোট ভাই ওকেও আমি অভিনন্দন জানাচ্ছি। এখানে আপনি যথার্থ প্রশ্নটা করেছেন, কারণ যে 4টি পরপর লোমহর্ষক ঘটনা, মিটফোর্ডের ঘটনা, খুলনার ঘটনা, তারপরে মাদানী হুজুরে লক্ষ্মীপুরের যে ঘটনা, তারপরে নারায়ণগঞ্জের যে ঘটনা। নারায়ণগঞ্জটা এখন পর্যন্ত ওইভাবে আমলে আসে নাই, এটা আসা উচিত। যাই হোক, কোনো ঘটনাটাই জাতি হিসেবে, নাগরিক হিসেবে, ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে, মানবিকতা, বিবেক দুটোর মানদণ্ডে যদি আমি বিচার করি, কোনোটাই কিন্তু সমর্থনযোগ্য নয়। এটা কেউ একটা মানুষের ভিতরে মিনিমাম রক্ত মাংসের শরীর যদি হয়ে থাকে, আর বিবেক আর অনুভূতিশীল মানুষ যদি হয়ে থাকে, এটা সারা পৃথিবী থেকেও সমর্থন করবে না কিন্তু এই ধরনের ঘটনা। এগুলো নির্মম, নিষ্ঠুর এবং অমানবিক। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে আমার। আমি ব্যক্তি পাপিয়া, আমি রাজনীতির জন্য জীবন দিয়ে দিতে পারি, আমার দলের আমি এরকম একটা ডেভোটেড ত্যাগী কর্মী, কিন্তু আমার আবার আলাদা একটা সত্তা আছে। আমি একটা লয়ার, আমার একটা সত্তা আছে, আমি একজনের স্ত্রী, আমার আর একটা সত্তা আছে, আমি 3টা বাচ্চার মা, আমার আর একটা সামাজিক সম্পর্কেরও সত্তা আছে। আবার ধরেন যে কেউ ব্যবসা বাণিজ্য করে, তাদেরও একটা আলাদা সত্তা আছে। এখন আমার সব সত্তার সব অ্যাক্টিভিটি কি রাজনৈতিক সংগঠন নিয়ন্ত্রণ করতে পারে? কখনোই কিন্তু আমার জীবনের সব সত্তা, রাজনীতিককে, আমার জীবনের বিবেককে বন্ধক দিইনি আমি, আমার রাজনৈতিক দলকে আমি আমার সংসার জীবন বন্ধক দিয়ে দিইনি, আমার সন্তানদের ব্যাপারে কি করণীয় সেটা বন্ধক দিইনি, আমার শত্রুকে আমি কিভাবে মোকাবেলা করব, কি করব না করবো সব কিন্তু বন্ধক দিইনি। তাহলে আমার আলাদা আলাদা সত্তা। এখন একটা জিনিস দেখেন, মিটফোর্ডের ঘটনাটা লোমহর্ষক, স্মরণকালে শ্রেষ্ঠ লোমহর্ষক ঘটনা। এখানে আমার বলতে কোনো দ্বিধা নাই। মানুষ হিসেবে আমার হৃদয় ক্রন্দন, বড়াক্রান্ত। এখন একটা 2জন ব্যবসায়িক পার্টনার, তারা একসাথেই ছিল, তারা অর্থনৈতিক কারণে আলাদা হলো, একজন আর একজনের বন্ধু থেকে, পার্টনার থেকে শত্রুতে রূপান্তরিত হলো এবং আজরাইলের দায়িত্ব পালন করে ফেললো, জান কবজ করার মতো একটা ঘটনা ঘটায় ফেললো এবং এই সভ্য জগতে একটা অসভ্য ঘটনা, বর্বরোচিত ঘটনা ঘটায় ফেললো। এখন ওই ঘটনাটা দল 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 বলে যেভাবে প্রচার অপপ্রচার চালাচ্ছে, এবং আমি সবচেয়ে স্তম্ভিত, জামাত ইসলামের অনেক জায়গায় মাদ্রাসায় বলাৎকারের ঘটনা এই 12 মাসে আছে, যে জামাত ইসলামের হুজুর বলাৎকার করছে, মেয়েদেরকে রেপ করছে, সেরকম ঘটনা আছে, ছাত্রীদেরকে। তারপরে অনেক জায়গায় বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করছে, সেই ঘটনাও আছে। তো কোথাও কি গোলাম আজম আর জামাত ইসলামের আমিরের
ছবিতে বিএনপি কি বিএনপি সমর্থক কোনো ব্যক্তি পা দিয়ে পদদলিত করেনি কিন্তু। কারণ জামাত ইসলামের একটা ব্যক্তি কোথায় কি ঘটনা ঘটালো, তার ব্যক্তিগত সভ্যতা, তার ব্যক্তিগত আচার আচরণ সবকিছু কিন্তু মনিটরিং দিয়ে, বিএনপিও যেমন তার কর্মীদের একবারে স্যাটেলাইট পদ্ধতির মাধ্যমে আচার আচরণ নিত্যদিনের কর্মসূচি এটা মনিটরিং করা পসিবল না, বাংলাদেশের কোনো সংগঠনেরই পসিবল না। তারা দুজন ব্যবসায়ী বন্ধুতে শত্রুতে হত্যাকারী হয়ে গেল। এই হত্যাকারী হয়ে গেল, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাকে, যাকে গ্রেপ্তার করেছে আরো যদি থাকে গ্রেপ্তার করবে, দ্রুত বিচার আদালতে মামলা যাবে, পারলে 3 মাসে সে ফাঁসির কাস্টে ঝুলবে। এটাই হচ্ছে বাস্তবতা। প্রশ্ন যথার্থ যে জামাত ইসলামের বিরুদ্ধে, জামাত ইসলাম নেতা কর্মীদের বিরুদ্ধে কিছু চাঁদাবাজির অভিযোগ উঠেছে এবং ধর্ষণের অভিযোগ নাই, উঠেছে নানা অভিযোগ উঠেছে, কিন্তু আপনি যেই ডিফেন্সটা দিচ্ছেন কিংবা রাজনৈতিক দলগুলো যেই ডিফেন্সটা দিয়ে থাকে আসলে, যে আসলে ব্যক্তির দায় সংগঠন নেবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই অপরাধে, অর্থাৎ পুরান ঢাকার যে ব্যবসায়িক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ঘটনায় শুধুমাত্র যে একজন বিএনপি কর্মী সেটার সঙ্গে জড়িত তেমন কিন্তু নয়, এবং দেখা যাচ্ছে অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের কর্মী জড়িত আছে। আমি প্রশাসনের ওই নিরপেক্ষ রূপটা দেখতে চাই। 50 জনকেই গ্রেপ্তার করে জেলখানায় ঢোকাতে হবে তাদেরকে। আমি প্রশাসনের এই নিরপেক্ষ রূপটা, আমার দলের নামে অভিযোগ নিয়ে এসে যারা যদি আমার দলের জড়িত থাকে, দল তাদেরকে এগুলো কর্মকাণ্ড করার লাইসেন্স দেয়নি, পারমিট দেয়নি, অনুমোদন দেয়নি, তাদের ব্যক্তি স্বার্থে এগুলো করবে আর দলকে তার দায় বহন করে বেড়াতে হবে, এটা আমি লজ্জা পাই। এটা আমার বিবেক বোধ আমাকে মানে প্রচন্ড কষ্ট দেয় যে আমিও তো দল করে আসছি, আমিও তো এখনো দল করি, ছাত্র দল করেছি, মহিলা দল করেছি, বিএনপির সাথে জড়িত। এইরকম মনোবৃত্তি তো কখনো হয়নি। কারোর বিরুদ্ধে বিষদাকার করাই তো মনোবৃত্তিটা আসেনি। ব্যক্তিগত ইন্টার পার্টির পদ পজিশন নিয়ে দ্বন্দ্ব কোন্দল আছে না, আছে তো, আমাদের ভিতরে তো কম্পিটিশন আছে। তো কোনোদিন আমি কারোর সম্পর্কে অশোভন কোনো মন্তব্য করার মধ্যে আমার নাই। রাজনৈতিক শিষ্টাচার না থাকলে, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক জিয়ার শিষ্টাচার বুঝতে না পারলে তার বিএনপি এবং অঙ্গ সংগঠন করার কোনো প্রকার প্রয়োজনীয়তা বাংলাদেশের মাটিতে নাই। কারণ এই যে জিয়াউর রহমানের ছবিটাকে যেভাবে পা দিয়ে লাথালো, এতে আমি আর প্রচন্ড ভরাক্রান্ত। দেখেন, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের সেক্টর কমান্ডার না, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা না, জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক না, জিয়াউর রহমান একজন ইসলামিক চেতনায় উদ্দীপ্ত মানুষ। আমি ক্লাস 7-এ পড়ি, উনি আমার স্কুলে নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলে গেছিল, এবং সেখানে যে প্রথমে মঞ্চে ওঠার আগে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আগে সে নামাজটা পড়েছে, এবং সে ছোট্ট পুস্তিকা কোরআন শরীফ, ছোট্ট পকেট কোরআন শরীফ সে নিয়ে আসছে। আমার বাবা ওই সুগার মিলের, নর্থ বেঙ্গল সুগার মিলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। সার্বিক খাবার দাবার দায়িত্ব মনিটরিং করা আমার বাবার উপরে ছিল। তা আমার বাবা বললেন যে 29 পদের খাবার করছি, কিন্তু পকেট থেকে বাইর করছে একটা সবজি আর 2টা লালাটা রুটি, এবং ওটাই সে খাইছে। এবং কেন এই আয়োজন করছে, এই কারণে বকা দিছে। তো যে লোকটা কোরআন শরীফ 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, বিএনপির ঘাড়ে দোষ চাপানোর জন্য কবরে যাওয়া মানুষটার ছবির উপর পা দিতে পারে? পা দেয়া কি সমীচীন? যে অপরাধ করছে তার বিচার আমরাও চাই। তারেক রহমান সাহেব বিবৃতি দিয়ে বলে ফেলেছে, অবিলম্বে তাকে ধরা হোক, তাকে শাস্তি দেওয়া হোক। আর দল কখনো এগুলো অপরাধ অপকর্মকে সমর্থন দেয় না, করার ক্ষেত্রে ইন্ধনও যোগায় না। মানুষের মনোবৃত্তি যদি এগুলো করতে বাধ্য করে, এখানে টোটাল দায় দায়িত্ব আপনি দলের ঘাড়ে চাপাই দিবেন, দলের ঘাড়ে একবারে মিডিয়া থেকে শুরু করে ভিন্ন দলগুলা চাপাই দিবে, এটাও কিন্তু অশোভন। এটাও অশোভন। আমার খুলনার ছেলেটার হাত পা কেটে দিল, তাকে গুলি করলো, আমরা তো কাউকে আমরা জানি, তারপরে তো আমরা তাদের নেতার ছবি পা দিয়ে মারাইনি। সেটি হলো যে আপনারাও আসলে দল থেকে 4 জনকে বহিষ্কার করেছেন এবং আজীবনের জন্য বহিষ্কার করেছেন, যাদের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল, 3টি বিএনপির অঙ্গ সংগঠন, তাদের নেতা কর্মীরা আছেন। এজন্যই আসলে এই প্রশ্নটা বিএনপির দিকে ইঙ্গিত যাচ্ছে। আমি আবার আপনার কাছে আসবো। রাশেদ খান, আপনার কাছে প্রশ্ন যে আপনাদের এখন, আপনি নিশ্চয়ই ঘটনাগুলো অবজার্ভ করেছেন, দেশব্যাপী যেই সহিংসতাগুলো ঘটছে, এবং আপনারা বরাবরই সরকারের সমালোচক হয়ে আছেন। আপনারা আসলে এখানে ব্যর্থতা হিসেবে কি দেখছেন? যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটেনি সেটি ব্যর্থতা, নাকি অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের সরকার হিসেবে দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা সামলাতে পারছে না কোনোভাবেই? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপা ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। দেখেন,
আমি যেটা নোট করছিলাম, আপনি যে প্রশ্ন করলেন সেটা আমি 1 নম্বরে আমার নোটে রেখেছি। বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, এটার আসলেই পরিবর্তন হয়নি। আমরা প্রত্যাশা করেছিলাম যে গণ অভ্যুত্থানের পরে মানুষ তার নিজেকে আগে সংস্কার করবে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে মানুষের মধ্যে এক ধরনের ইলমোটিভ, সবার মধ্যে না বাট অনেকের মধ্যে, মানে গণ অভ্যুত্থানের পরে কে কত টাকা কামাবে, কে কত বড় অপরাধ করবে, আমার কাছে মনে হয় বিভিন্ন জায়গায় এই ধরনের একটা প্রতিযোগিতা চলছে। এখন এগুলো কারা করছে? এগুলো কি আসলে যারা প্রকৃত অভ্যুত্থানের শক্তি তারা? না। দেখেন, এইগুলো যারা করছে এরা আদৌ আসলে গণ অভ্যুত্থানে ছিল? মনে হয় না। এগুলো আসলে আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি যে এখন নিজেদেরকে তারা দলের বড় নেতা দাবি করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন যে 5 আগস্টের আগে এরা কেউ রাজপথে ছিল না। এরা বিভিন্ন জায়গায় এ ধরনের অপকর্মের সাথে লিপ্ত ছিল, অথবা নিশ্চুপ ছিল, অথবা পালিয়েছিল। এখন 5 আগস্টের পরে এসে বাংলাদেশে যে রাজনৈতিক কালচার, এটাকে আসলে তারা, আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা আসলে তারা পূরণ হতে দিচ্ছে না। এখন দেখেন, আমরা যেটি বারবার বলছি, তাহলে দলগুলোকে কি করতে হবে? শুধুমাত্র বহিষ্কার করলেই তো হচ্ছে না। বহিষ্কার তো বিএনপি অনেক নেতাকে করেছে, বা অন্য দলের যারা অপকর্ম করেছে তারাও করেছে। আমার মনে হয় এখন যেটি করা দরকার, দলগুলোকে আরও বেশি কঠোর হতে হবে। যেমন সরাসরি থানায় গিয়ে মামলা করা, সম্ভব হলে ওই আসামিকে যদি চিহ্নিত করা যায়, তার অবস্থান নিশ্চিত হওয়া যায়, তাকে থানায় সোপর্দ করা। এই কঠোর ভূমিকায় দলগুলো যদি অবতীর্ণ না হতে পারে, তাহলে আজকে যে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, আজকে বিএনপির হচ্ছে, আগামীকাল হয়তো আমার হবে, তারপরের দিন আরেকজন হবে। তো এইগুলোর মাধ্যমে যদি বাংলাদেশের প্রত্যেকটা দল ভ্যানিশ হয়ে যায়, তাহলে বাংলাদেশটা আসলে কারা বাঁচিয়ে রাখবে, টিকিয়ে রাখবে? আওয়ামী লীগ বড় একটি দল ছিল, তারা আজকে রাজনীতির মাঠে তাদের কোনো অবস্থান নাই। এখন বিএনপি মনে করেন আগামীকাল পরশু বা 1 মাসের মধ্যে ভ্যানিশ হয়ে গেল, এরপরে গণ অধিকার পরিষদ ভ্যানিশ হয়ে গেল, এরপরে গণসংহতি বলেন, ইসলামিক অন্যান্য দলগুলো বলেন, জামাত ইসলাম, সব দলগুলো একের পর এক, মানে আওয়ামী লীগ থেকে মনে করেন আওয়ামী লীগকে তো ভ্যানিশ করা হয়েছে, আমরাই করেছি, কিন্তু এরপরে যদি দলগুলো একের পর এক এইভাবে শেষ হতে থাকে, তাহলে বাংলাদেশটা আসলে কারা চালাবে? নতুন শক্তির উত্থান যাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে তো একই ধরনের অভিযোগ আছে, শুরু থেকেই অভিযোগ। তো বাংলাদেশের প্রত্যেকটা দলকে বিতর্কিত করা হচ্ছে বা বিতর্কিত হচ্ছে। এখন এটা দলের মধ্য থেকে কেউ কেউ করছে, দলের বাইরে থেকেও ষড়যন্ত্র আছে, অর্থাৎ বাংলাদেশের শত্রু এবং আন্তর্জাতিক শত্রু, এই দুইটা শত্রু মিলে আমার মনে হয় বাংলাদেশের এই ধরনের জলঘোলা করছে। আমরা শুরু থেকে বলে আসছিলাম যে দেখেন, বাংলাদেশকে আসলে এইভাবে এই সরকার কোনোভাবে চালাতে পারবে না। বাংলাদেশকে অভ্যুত্থানের পরে যদি আসলেই রাষ্ট্র হিসেবে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকারে যখন বিএনপি থাকতো, গণ অধিকার পরিষদ থাকতো, এনসিপি যারা ছিল তারা তো এখনো আছেই, এনসিপি 3জন ছিল, 2জন আছে, 1জন তো পদত্যাগ করেছে, এবং অন্যান্য দলের জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, যারা যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, এমনকি এখন যারা আছে উপদেষ্টা পরিষদে, তারাও থাকতো, কোনো আপত্তি নাই। মোটামুটি 50 জনেরও যদি একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হতো, সব দলের মিলে কিন্তু একটা মোটামুটি প্রতিনিধিত্ব থাকতো, তাহলে সবাই মিলে রাষ্ট্রটা আসলে সংস্কার করতে পারতো এবং এই সরকারটা শক্তিশালী হতো। কিন্তু সরকার যেহেতু দুর্বল, দেখেন আমার খুব অবাক লাগে, অপরাধ বিএনপির লোক করতে পারে, গণ অধিকার পরিষদের লোক করতে পারে, জামাতের লোক করতে পারে, বাংলাদেশের মানুষ হিসেবে রাজনীতি যেমনভাবে করে ঠিক একইভাবে সে কিন্তু এদেশের নাগরিক। তার মানে সামগ্রিকভাবে যে দলের পরিচয় অপরাধটা হোক না কেন, বাংলাদেশে তো অন্যায় হচ্ছে, অপরাধ সংগঠিত হচ্ছে। এই ক্ষেত্রে সরকারকে আরও বেশি কঠোর হওয়া দরকার ছিল। 11 মাসে সরকার কেন এখনো পর্যন্ত এই দখলদারিত্ব, চাঁদাবাজি, লুটপাট, এগুলো সরকার কেন বন্ধের কোনো পদক্ষেপ নিচ্ছে না? সরকার দেখেন যৌথ বাহিনী দায়িত্বে রয়েছে, এর মধ্যে সেনাবাহিনী রয়েছে। এখন সেনাবাহিনী কেন কঠোর হচ্ছে না? সেনাবাহিনী আসলে তাহলে কি কাজ করতেছে? দেখেন, বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত পুলিশকে ওইভাবে ভয় পাচ্ছে না, এটা সত্য, র্যাবকেও ভয় পাচ্ছে না, সত্য, কারণ এই বাহিনীগুলো আসলে হাসিনার সময় যেভাবে হাসিনার দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল, মানুষ কিন্তু এই বাহিনীকে ওইভাবে মূল্যায়ন করছে না। সেনাবাহিনীকে ওই অভ্যুত্থানের সময়, অভ্যুত্থানের আগে, অভ্যুত্থানের পরে সবসময় কিন্তু দেশের মানুষ কিন্তু সেনাবাহিনীকে মূল্যায়ন করছে। আমি সেনাবাহিনীর প্রতি আহ্বান রাখতে চাই যে আপনারা আরও কঠোর হন। দলের পরিচয় নাই, অপরাধীর পরিচয়ে আপনি ব্যক্তিকে গ্রেপ্তার করুন, ব্যক্তির বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়া দরকার। সরকারকে আমি যেটি বলতে চাই, গতকালও আমি বলেছি যে সরকার 1 মাসের একটি নতুন অপারেশন শুরু করতে পারে সমাজের এই অন্যায়, চাঁদাবাজি, দখলদারিত্ব, এগুলো বন্ধ করার জন্য। কারণ বিএনপির যদি কেউ করে
বিএনপি তো দল হিসেবে যেহেতু বহিষ্কার করছে, বিএনপি যদি সরকার তো একটা অপারেশন শুরু করেছিল ডেভিল হান্ট তো সম্ভব, ওই হান্ট তো আওয়ামী লীগকে ধরার জন্য, কার্যকর। কিন্তু আওয়ামী লীগের বাইরেও অভ্যুত্থানের শক্তি আমরা যারা রয়েছি, আমাদের দলের নেতাকর্মীরাও তো এই ধরনের অপরাধে আসলে জড়িয়ে পড়ছে। সুতরাং আমার মনে হয় যে এটা দলের জন্য ভালো। আজকে জি। বিএনপির মধ্য থেকে যদি অপরাধীরা যারা রয়েছে তাদেরকে যদি বিএনপি বের করতে পারে, তাহলে বিএনপি দল হিসেবে শুদ্ধ হয়ে নিজেকে গেল, একটি পরিষ্কার নতুন হয়ে ভাবে আবিষ্কার করতে পারলো। ঠিক একইভাবে এটা জামাতের জন্য ভালো, গণ অধিকার পরিষদের জি, জন্য ভালো। অসংখ্য ধন্যবাদ। এই জন্য আমি মনে করি যে সরকারের উচিত হবে দলের পরিচয়ে না, বরং যারা বাংলাদেশে অপরাধ করছে এদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আনা। সরকারকে আরো বেশি কঠোর হতে হবে। এখন জি। সরকার কঠোর না ধন্যবাদ, হয়ে, আমি আবার আসবো আপনার জি। কাছে রাশিদ ভাই। পাপি আপা, আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই মিডফোর্ডের সামনে যে ঘটনা, সেটির পরে আসলে বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়ে পড়েছিল এবং মানে বিএনপির বিরুদ্ধে যে স্লোগানগুলো উঠছে সেটা আমরা গত জুলাই আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেছিলাম, এবং সেটিতেই আসলে বিএনপির ইমেজ এবং নতুন যারা আসলে এখনকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা তরুণ প্রজন্ম, তাদের কাছে বিএনপির ইমেজটা আসলে কতটা ক্ষুণ্ণ হলো, নাকি আসলে সেটির মানে বিএনপির ইমেজটা আসলে কি হিসেবে এখানে হচ্ছে দাঁড়ালো, কি, আপনি কি মনে এখানে করেন? ব্যাপারটা এই যে ছাত্ররা নাচানাচি করতেছে, এটা কি শিক্ষা কেন্দ্রে ছাত্রদল আর ছাত্র শিবির কি ছাত্রলীগ আর ছাত্রদলের কোনো সংগঠন না? সারা বাংলাদেশে কোথায় কি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, কোন উপজেলায়, কোন থানায়, কোন রৌমারি, চৌমারি, ভুরুঙ্গামারি, সব জায়গায় হবে, আর ওই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় মিছিল হবে? বাংলাদেশের বাংলাদেশে এটা রাজনৈতিক হবে? সংস্কৃতি তো এটাই। এটাই না, বাংলাদেশের তো ছাত্র সংগঠন নাই 2000 আপনার এই 96 সালের পরে থেকে 2018 বলেন 24 বলেন, কোনো ছাত্র সংগঠনের নেতৃত্ব কি গড়ে উঠছে প্রকাশ্যে? প্রকাশ্যে কোনো সম্মেলন হয়েছে? প্রকাশ্যে কোনো প্যানেল পরিচিতি হয়েছে? প্রকাশ্যে কোনো নেতৃত্ব তৈরি কি হয়েছে, না প্রকাশিত হয়েছে গুপ্ত সব ঘরের ভিতরে, অন্ধকারের ভিতরে? অন্ধকারের খবর তো আমাদের পক্ষে রাখা সম্ভবপর না। এই যে রেজাল্ট বেরোচ্ছে, রেজাল্টে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ফেলের সংখ্যা, মানে পাশের কোনো সংখ্যাই নেই। এটার কারণটা কি? ফেলের সংখ্যা ডে বাই ডে বাড়ছে কেন? ওই অপ্রয়োজনীয় জিনিসে যত মাথা পড়বে ছাত্ররা, ততই দেখবেন লেখাপড়া থেকে তারা বিচ্ছিন্ন হচ্ছে। আমরা কিন্তু আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন বাংলাদেশে বহুত রাজনৈতিক ঘটনা ঘটতো, রাজনৈতিক হত্যা। তো রাজনৈতিক হত্যার বাইরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ওই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোনো ঘটনা নিয়ে মিছিল, মিটিং আর আন্দোলন আর ওগুলো করে বেড়ায়নি। প্রত্যেকটা জিনিস অমানবিক। তাহলে ছাত্রদের লেখাপড়ার প্রতিষ্ঠান কেন্দ্রিক কি কাজটা তারা করবে বলেন? কিন্তু এই ছাত্ররাই তো আপনার জুলাইয়ের অভ্যুত্থান জুলাইয়ের ঘটিয়েছে, যেটা অভ্যুত্থান আপনারা ছাত্ররা অনেকদিন ধরে করছে, চেষ্টা করে আপনার সাথে আমার পারছিলেন না। এটা আপনার সাথে আমার দ্বিমত আছে। নেতৃত্ব অবশ্যই ছাত্ররা ছিল, এবং যে ছাত্ররা নেতৃত্ব ছিল ডিবি অফিসে তারা ঘেরার ভিতর ছিল, তারা গ্রেপ্তার ছিল, এবং তাদেরকে আমাদেরই হাইকোর্টের পান্না ভাই রিট করে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেছে। এখানে ছাত্র জনতা বলবেন, ছাত্র জনতা এবং আমাদের মুখ চেনা রাজনৈতিক সংগঠন, আমরা বাদ দিয়ে, আমাদের মুখ চেনা বাদ দিয়ে আমাদের পিছনের কাতারের অপরিচিত লক্ষ লক্ষ মানুষ সেখানে ছিল। এইটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে আপনি বিবেচনা করলে হবে না। তবে হ্যাঁ, লাইমলাইটে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাই ছিল। আন্দোলনের এবং বাংলাদেশের সূত্রপাত, আন্দোলনের সকল নেতৃত্ব, শিক্ষা, শহীদের সংখ্যা, শোনেন, আহতদের সংখ্যা, কোনো বাংলাদেশের ক্ষেত্রে মানুষ, তো ছাত্রদেরকে ছাত্ররাই তো আর্মি আসলে যদি এখনো নিরপেক্ষ না হতো, আপনি মনে কি করবেন যেটা সফল হতো কখনো আর্মি নিরপেক্ষতা ছাড়া? বিগত কোনো আর্মির জেনারেল নিরপেক্ষ হয়নি, আন্দোলনে সফলতা আসেনি। এবং এই বর্তমান সরকার থেকে টোটাল এশিয়া বলেন আর ইউরোপ বলেন, এদের -2টা এদের ভিতরে চমৎকারভাবে আছে, এখন পর্যন্ত আছে। জি। এবং কথাগুলো আপনি দেখেন না এনসিপিদের, এ আর ও এছাড়া কোনো বিকল্প নেই, আমরা এখন তাদের বিকল্প চাই। এই যে তাদের অ্যাডগুলা, নেতৃত্বস্থানীয় ব্যক্তিরাই কিন্তু অ্যাড দিচ্ছে। তাহলে অ্যাডের মিনিংটা কি? যেন তেন পদ্ধতিতে হোক বিএনপিকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলা, রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্রের অনুমোদনপ্রাপ্ত, রাষ্ট্রের গর্ভে জন্মপ্রাপ্ত সদ্য নবজাতক এনসিপি থেকে শুরু করে জামাত ইসলাম এবং ইসলামিক মোর্চাগুলার সবাই দেখেন একসাথে আমি আপনাকে বিএনপির পরবর্তী বিরুদ্ধে প্রশ্নটা করি, কথা সেটা ছাড়া হচ্ছে জি। বিএনপির মনে হচ্ছে কোনো গুণই নাই। বাংলাদেশের জন্য বিএনপি কিছুই করেনি, এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এবং বিরোধী দল থাকা অবস্থায় মনে করছে শুধু আমরা দুর্নীতি, অপকর্ম, হত্যা, সন্ত্রাস, খুনি করে বেরিয়েছি। পরবর্তী প্রশ্নটা করি, সেটা হলো যে আপনাদেরও একজন সাবেক যুব দলের নেতা খুলনায় নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন, গুলি এবং রকেটে হত্যা করা হয়েছে। এই প্রসঙ্গে আপনারা আসলে এখন পর্যন্ত আমরা জানতে পাইনি হত্যার সঙ্গে কারা জড়িত। এই প্রসঙ্গে আপনার মন্তব্য কি সেটা জানতে চাবো। একই সঙ্গে জানতে চাইবো যে শরীয়তপুরে বাস চলাচল বন্ধ আছে, কারণ হচ্ছে সেখানকার
সেখানকার যুব দলের নেতারা 5 কোটি টাকা চাঁদার দাবি হ্যাঁ, করেছে। এখন আমার এই ব্যাপারে আমি খুলনারটা বলে দিচ্ছি আপনাকে স্পষ্ট করে। জি। ছাত্ররা যদি আন্দোলনেই সবকিছু করে থাকে, তারা বেছে বেছে আন্দোলন করবে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে, যেটা হবে না। খুলনার ওই ছেলের জন্য ছাত্রদেরকে আন্দোলন করতে হবে, মিটফোর্ডের ঘটনার জন্য ছাত্রদেরকে আন্দোলন করতে হবে। ইসলামিক মতবাদের পার্থক্য থাকার কারণে মাদানী হুজুর যে জীবন মৃত্যুর সন্নিকটে আছে, সেইটা নিয়েও তাদেরকে আন্দোলন করতে হবে। এবং নরসিংদীর ঘটনায় যে আরেকজন ঘটনা ঘটছে, সেটাকে নিয়েও তাদের আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হলে বাংলাদেশে বেছে বেছে ছাত্র সংগঠনকে কি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলন চলবে না। এত বড় একটা ঘটনা ঘটলো, কুষ্টিয়াতে বিশ্ববিদ্যালয় আছে, খুলনাতে একটা খুলনা বিশ্ববিদ্যালয়, একটা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, বিএল কলেজ, আজম খান কমার্স কলেজ। ওই ছাত্ররা মিছিল করলো না কেন? কেন প্রতিবাদ করলো না? এমনও তো ঘটনা আছে, প্রথম আলোতে 4 দিন আগে উঠছে দেখেন, যে সে 15 বছর এলাকাতে থাকতে পারেনি, এই সরকারের পতনের পর এলাকায় গেছে। কিশোর গ্যাংয়ের অপরাধকে দমন করার জন্য সে সক্রিয় ভূমিকা রাখার কারণে কিশোর গ্যাংয়ের হাতে সে হত্যা হয়েছে। সে যুব দলের কর্মী। যেটা একবারে তদন্ত করে বিএনপি বলে চালালে হবে না। প্রথম আলোর নিউজে দেখবেন চমৎকার করে আসছে যে ইয়ের ঘটনা, আপনার চট্টগ্রামের ঘটনা এবং দিনাজপুর ঠাকুরগাঁর যে ঘটনা, যে বিএনপি যুবদল বলে যে চালালো। আসলে প্রথম আলো ইনভেস্টিগেট করে দেখলো যে যুব দলের তাদের কখনোই কোনোদিন কোনো পোস্ট পজিশন কোনো কিছু ছিল না এইটা। আর তাদের উপসম্পাদকীয়তে দেখবেন সোহরাব হোসেন সাহেব লিখেছে চমৎকার করে এই পত্রিকাটাতে, প্রথম আলোতে স্পষ্ট করে। এখন এই যে লিখে দিল শরীয়তপুরে 5 কোটি টাকা 50 কোটি টাকা চাঁদাবাজি, চমকপ্রদ তথ্য দিল। আমি প্রশাসনের কাছে হাত জোড় করে বলতে চাই, ছাত্রদল, যুবদল, বিএনপি, মহিলা দল, অঙ্গ সংগঠনের কেউ যদি এইটার সাথে জড়িত থাকে, তাহলে যারা অভিযোগ করছে তাদের কাছে স্পেসিফিক নাম নিয়ে তাদেরকে এজাহার করতে বলেন, এবং 12 ঘন্টা কেন 12 মিনিটের ভিতরে এদেরকে গ্রেপ্তার করে জেলখানায় ঢোকান। আইন সবার জন্য সমান, অসংখ্য ধন্যবাদ। কেউ আইনের ঊর্ধ্বে না। রাশিদ ভাই, আপনাদের সঙ্গে এখন বিএনপির সম্পর্কটা কেমন সেটা আমরা জানতে চাই। কারণ হচ্ছে যে আপনারা বিগত সময় আওয়ামী লীগের যে শাসনামল, সে সময় দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে একজোট হয়ে আন্দোলন করেছেন, কিন্তু সম্প্রতি পটুয়াখালীতে আপনাদের দলের যিনি সভাপতি, তিনি যখন সফর করেছিলেন, তখন বিএনপি নেতাকর্মীদের হাতে প্রহারের শিকার হন, এবং তারপর তিনি একটি বিশদ বিবৃতিও দেন, এবং সেই বিবৃতিতে তিনি বলেছিলেন যে বিএনপির মানে যে আচরণ, সেটি তিনি এলাকায় এসে বুঝতে পেরেছেন যে আচরণ বিএনপি কেমন। আপনাদের সঙ্গে এখন বিএনপির সম্পর্কটা কেমন? ধন্যবাদ। দেখেন, আমরা গণ অভ্যুত্থানের আগে পরে এমনকি এখনও বলছি যে যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, তাদের ভিতরে সহনশীলতা দরকার এবং একে অপরকে মানে গ্রহণ করতে হবে। সবার ভিতরে যদি একতা না থাকে, তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। এবং এই গণ অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন কোনোভাবেই পূরণ হবে না। আর বিএনপির সাথে আমরা 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন করেছি, এক দফার আন্দোলন করেছি, এবং যখন হাসিনা এ ধরনের দামি ইলেকশন করলো, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সাংবাদিক হিসেবে, হয়তো আমাদের এত বড় শক্তি না, কিন্তু পল্টনে পুরোটা সময় আমরা যে মিছিল করেছি, সমাবেশ করেছি, বাংলাদেশের দল হিসেবে প্রথম আমরাই বলেছি যে হাসিনা মোদির নির্বাচন। কিন্তু ভারতকে নিয়ে ওইভাবে বাংলাদেশে কিন্তু প্রকাশ্যে প্রতিবাদ করতো না। বাংলাদেশের ইতিহাসে আমরা কিন্তু মোদির আগমন বিরোধী আন্দোলন আমরাই করেছি। এমনকি ডাকসুতে আমাদের উপর যে ধরনের নারকীয় তাণ্ডব, তার মূলে ছিল যে ভারতে যে আন্দোলন হচ্ছিল সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নাগরিকত্ব বাতিল করা, আমরা কিন্তু ওই সময় ওই ভারত সরকারের বিপক্ষে গিয়ে আন্দোলন করেছি। তখন আমাদের ভারতীয় এদেশীয় যারা ভারতীয় এজেন্ট, তারা কিন্তু আমাদের উপর হামলা চালিয়েছে। এমনকি বাংলাদেশে দেখেন, আমরা এরকম অসংখ্য প্রতিবাদ কিন্তু আমরা লাগাতার করেছি। যখন মেজর সিনাকে হত্যা করা হলো, এমনকি আবরার ফাহাদকে যখন হত্যা করা হলো, তখনও কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম মিছিল বের করেছি। ওই সময় এখন যারা এনসিপির নেতারা আছে, আমরা তখন একসাথেই রাজনীতি করতাম, একসাথেই আমরা প্রতিবাদগুলো করেছি। তো সেটাই বলতেছি যে গণ অধিকার পরিষদের বয়স হয়তো অনেক বেশি না, কিন্তু আমাদের 18 সালে উত্থানের পর থেকে বাংলাদেশে ধারাবাহিকভাবে এদেশের মানুষকে মানে যেভাবে আসলে সচেতন করা, প্রতিবাদী করা, সেই কাজগুলো আমরা করেছি। এখন এই কাজগুলো করতে গিয়ে যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, আমাদের ভিতরে এখন নানান ধরনের বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। পটুয়াখালীতে যে ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা নিয়েও কিন্তু আমরা মানে বিএনপির হাইকমান্ডকে জানিয়েছি। তো যাই হোক, এই ধরনের ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় গণ অভ্যুত্থানের পরে যদি যেটা বলেছিলেন, আমি যদি একটু কোট করে, যে একমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো দল নির্বাচনে শক্ত অবস্থানে নেই, কারণ বিএনপি তৃণমূলের কর্মকাণ্ড সম্পর্কে অন্য দলগুলো আগেই টের পেয়েছে।
যা আমি টের পেয়েছি এলাকায় এসে, মানে কি টের পেয়েছিলেন, এখন কি অবস্থা সেটাই আমি জানতে চাই। দেখেন, নুরুল হক নূরের এলাকা যেহেতু পটুয়াখালী, আমার বাসা ঝিনাইদহ, এখন সেখানে আসলে যে ধরনের ঘটনা ঘটেছে সেই বিষয়ে মিডিয়াতে এসেছে, তিনিও বক্তব্য রেখেছেন এবং সেই বিষয়গুলো আমরা সেগুলো সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছি। আমরা এখনো পর্যন্ত যেটি মনে করি যে আসলে সবার ভিতরে একতা থাকা দরকার, একতার বাইরে একতার বিকল্প কিচ্ছু নাই। আমরা যদি আসলে মনে করি যে আওয়ামী লীগ বিদায় নিয়েছে, এখন আমরা নিজেরা মারামারি কামড়াকামড়ি করব, তাহলে এই দেশটা আর কখনোই আসলে রাষ্ট্র হিসেবে আমরা তৈরি করতে পারবো না। দেখেন, আমাদের ৭১-এ আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি, আর ২৪-এ আমাদের স্বাধীনতা রক্ষার আন্দোলনটা ছিল। এখন আমরা আসলে কি স্বাধীনতা রক্ষা করব, নাকি এই স্বাধীনতা ওই অর্জনের মধ্যেই সীমাবদ্ধ রাখবো? কখনোই আসলে ন্যায় বিচার, কখনোই সমতা, কখনোই আসলে গণতন্ত্র এবং মানুষের অধিকার আমরা বাস্তবায়ন করব কি করব না, সেই সিদ্ধান্ত আমাদেরকে অবশ্যই এখন নিতে হবে। আমি আসলে নিজেও খুব বিরক্ত গণঅভ্যুত্থানের পরে যে ধরনের আসলে রাজনৈতিক কালচার দেখতেছি, আমার নিজেরই মাঝে মধ্যে মনে হয় যে রাজনীতি ছেড়ে দিই। মানে এই ধরনের রাজনীতি দেখার জন্য আসলে গণঅভ্যুত্থান করি নাই। এই ধরনের পরিবেশ, নিজেদের ভিতরে হাঙ্গামা, নিজেদের ভিতরে শত্রুতা, নিজেরাই আসলে কামড়াকামড়িতে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আমার মনে হয় এই ধরনের মানে পরিবেশ তৈরি হবে, তাহলে কিন্তু গণঅভ্যুত্থানে অনেকেই যেত না। এখনই কিন্তু অনেকে বলছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হাসিনার সময় এই সরকারের থেকে ভালো ছিল। তো আমার কথা হলো যে এই সরকারে তো আসলে বাংলাদেশের যদি ধরা হয় সব থেকে বিখ্যাত মানুষ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকার কেন আসলে জাতির মধ্যে একতা, সমতা, সততা ধরে রাখতে পারলো না? কেন আমাদের ফ্যাসিবাদ বিরোধী, আমি শেষ করি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি আসলে এইভাবে মানে নিজেদের ভিতরে একে অপরের বিরুদ্ধে এই ধরনের বিষেধগার করতেছে, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিতেছে? আমার কথা হলো যে নতুন রাষ্ট্র যদি আপনি আসলেই তৈরি করতে চান, যেটি আমাদের প্রধান উপদেষ্টা বলতেছে যে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশকে এমনি এমনি হয়ে যাবে? এই সরকারের দায়িত্ব ছিল না আমাদের ভিতরে একতা ধরে রাখা? ঐক্যমত কমিশন রয়েছে, এই ঐক্যমত কমিশন কিসের ঐক্য করতেছে আমি বুঝি না আসলে। দেখেন, এইখানে সব থেকে বড় দরকার ছিল আসলে ব্যক্তিতন্ত্রের সংস্কার, আমাদের মানসিকতার সংস্কার। গণ অভ্যুত্থানের পরে সব থেকে বড় ভুলটা যেটি হয়েছে, দেখেন আমাদের ছাত্রদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আসছিল। আমার কথা হলো, যেখানে আমাদের প্রধান উপদেষ্টা বলতে পারতেন যে ছাত্র ভাইয়েরা বা আমাদের সন্তানদের মতন আপনারা এখন পড়ালেখার টেবিলে ফিরে যান। এই বাংলাদেশে কি সবাই নেতা হবে, রাজনীতিবিদ হবে? এখন যে প্রতিযোগিতা শুরু হয়েছে, কেউ ডাক্তার হইতে চায় না, কেউ ইঞ্জিনিয়ার হইতে চায় না, এখন সবাই নেতা হইতে চাইতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটা না পড়াশোনা হয়, এর থেকে বেশি আন্দোলন হচ্ছে। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় 10 সেকেন্ডে শেষ করে দিই, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যতটুকু না পড়াশোনা, তার থেকে বেশি আন্দোলন হচ্ছে। এবং গণ অভ্যুত্থানের পরে কি আপনি সারা মাস শুধু আন্দোলনই করবেন? রাষ্ট্র গুছাইতে হবে না? সেই গুছানোর দিকে আসলে সরকার কতটুকু মনোযোগ দিচ্ছে, আমি সেটা নিয়ে সন্দিহান। পরিষ্কার। পাপি আপা, আপনার কাছে শেষ প্রশ্ন, আমার 3 মিনিট একটু সময় দিব আপনাকে। সেটা হচ্ছে, অন্যায়কারীদের অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্রয় দিচ্ছে কিনা, এমন প্রশ্ন তুলেছেন আজকে তারেক রহমান। সন্ধ্যায় বা বিকেলে তিনি বক্তব্য দিয়েছিলেন এবং অনলাইনে এসে বক্তব্যে প্রশ্ন তুলেছেন যে অন্যায়কারীদের, এবং মিটফোর্ডের সামনে ঘটনাটা কে উদ্ধৃত করেছেন এবং সাথে সাথে বলেছেন যে অন্যায়কারীদের সরকার। মিটফোর্ডের ঘটনা তো যখন ঘটছে তখন কিন্তু আসে নাই, খেয়াল করে আপনি দেখেন, আনা হয়েছে। এবং খুলনাটাও আগে ঘটছে, এখন পর্যন্ত আনা হয়নি। মাদানী হুজুরকে আনা হয়নি। ইসলামিক অনেক দল তাদের মতবাদের পার্থক্যের কারণে এরকম নির্মম নিষ্ঠুরভাবে মাদানী হুজুর যে সম্মুখীনটা হলো, এর আগে আপনারা দেখছেন চ্যানেলের একটা হুজুর যে চ্যানেলে প্রোগ্রাম করতো, তাকেও কিন্তু ওই যে পুরান ঢাকার ওখানে মার্ডার করা হয়েছিল, মেরে ফেলে দিয়েছিল বাসায় তার লাশ। শুধু মতভেদ, মতবিরোধ, ইসলামিক ওই দ্বন্দ্ব, ইসলামিক মতবাদের দ্বন্দ্ব, এই মতবাদের কারণে দেখেন, তাহলে ইসলামিক দল বলে ইসলামিক মতবাদের দ্বন্দ্বের কারণে মানুষ হত্যা করছে। ধর্ম বুঝে, কর্ম বুঝে, ইসলাম বুঝে, ইসলামিক চেতনার কথা বলে মানুষ হত্যা আর একটা অপরাধ, সবচেয়ে সর্বোচ্চ অপরাধ। এই অপরাধ থেকে তো বেঁচে যাবে না। এখন আমি বিএনপি করি, আমি একজনের সাথে ঝগড়াঝাগড়ি করলাম, এখন দোষ হয়ে গেল বিএনপির। এখন আমার ব্যক্তিগত জমি জায়গা নিয়ে কার সাথে দ্বন্দ্ব আসছে, মামলা মোকদ্দমা হলো, দোষ হলো বিএনপির যে আমি প্রভাব খাটালাম। আমি থানায় গেলাম, থানা দেখলো যে আমার মামলাটা জেনুইন নিল, আর এক পক্ষ কোর্ট থেকে মামলা করে আনলো। আপনি 111 মানে -2, আমাদেরকে আওয়ামী লীগ বানানোর ব্যাপক প্রচেষ্টা চলছে। এবং যে কথাবার্তা এনসিপি সহ গভর্নমেন্টের এবং তাদের কিছু অনুসারী ব্যক্তিদের, আমি খুবই মর্মাহত যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবনের চড়াই উত্তরায়ের মধ্য থেকে যেভাবে আসছে রাজনীতিতে, এবং তার জীবনের স্বল্পমেয়াদী যে সময়টুকু উনি পেয়েছেন, যেভাবে বাংলাদেশের মানুষের জন্য করে গেছেন, দেশপ্রেম বলেন, সততা বলেন, জোট নিরপেক্ষ আন্দোলন বলেন,
বহির্বিশ্বে বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো বলেন, দুর্ভিক্ষে দারিদ্রের বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেন, তারপরে আপনার সার্ক সম্মেলন বলেন, তারপরে মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্কের উন্নয়ন করে মানব সম্পদ সেখানে কাজে লাগানো থেকে শুরু করে বাংলাদেশকে একটা পরিচয় দিয়ে গেছে। সেই জিয়াউর রহমানের ছবি আজকে যারা পা দিয়ে মারায়, তাদের বিবেক, নির্বুদ্ধিতা, রাজনৈতিক প্রতিহিংসা হত্যার চেয়ে কম না, এটা মনে করবেন। আর তারেক রহমান যেটা বলেছেন, তারেক সাহেব যেটা বলেছেন, এটা যথার্থই উনি বলেছেন। ব্যাপক কনস্পিরেসি, ব্যাপক ষড়যন্ত্র রাষ্ট্রভাবে চলছে এবং এখানে আরো নতুন খেল আছে। নির্বাচন না দেওয়ারও একটা পায়তারা আছে, বিভিন্নভাবে পরিবেশ ঘোলা করে এরোর ঘাড়ে দোষ চাপায় দিয়ে হজ বড়ালো করে আরো কোনো শক্তি আসে কিনা, সেইটাও কিন্তু একটা আলামত হিসেবে আমাদের সামনে এসেছে। অসংখ্য ধন্যবাদ। রাশিদ ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন, 2 মিনিট আছে আপনার, 2 মিনিট দিতে পারবো আপনাকে আমি সব শেষে। সেটা হলো যে আজকে নুরুল হক নুনি বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন, এটি তিনি উল্লেখ করেছেন, এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ একক কর্তৃত্ব দেখাতে পারবে না। এই দুটি মন্তব্য এবং এই দুটি বিষয়ে আপনারা এত পরে কেন সিদ্ধান্তে আসলেন? দেখেন, এখন তো জাতীয় ঐক্যমত কমিশন আলোচনা করছে নির্বাচনের ব্যাপারে। এখনো পর্যন্ত সরকার কি করতে চায় সেটি আসলে এখনো পর্যন্ত সরকার ক্লিয়ার করেনি। তবে দলগুলো তাদের মতন করে আলোচনা করছে, প্রস্তাবনা দিচ্ছে। তবে আমরা যেটি মনে করি আসলে ঐক্যমতে আসা দরকার নির্বাচনের বিষয়ে, এবং একই সাথে আমরা আসলে নিজেদের মধ্যে এতটাই প্রতিযোগিতায় আমরা আসলে লিপ্ত হয়েছি, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল আওয়ামী লীগ এবং ভারতকে আসলে ট্যাকেল দেয়া। আপনি যদি এইভাবে লক্ষ্য করছেন যা ঘটতেছে এগুলো চলতেই থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগ ব্যাক করবে। এই যে বাংলাদেশে যা কিছু হচ্ছে, এর পিছনে কি ভারতের ষড়যন্ত্র নাই? ভারত কি চায়? বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা। ভারত চায় বাংলাদেশে তার নিয়োজিত আরেকটি সরকার। কিন্তু এই দেশে এখন যারা গণ অভ্যুত্থানের শক্তি, আমার মনে হয় না কেউ আসলে ভারতের সেই নিয়োজিত সরকার হবে। বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের অনেক পরিকল্পনা রয়েছে। যা কিছু আপনি দেখতেছেন, হয়তো ওপেনলি দেখতেছেন এই ঘটনা অমুক ঘটাচ্ছে তমুক ঘটাচ্ছে, কিন্তু এর পিছনে যে আরেকটি আন্তর্জাতিক ষড়যন্ত্র নাই, তার নিশ্চয়তা কোথায়? আমি সেই জন্যই বলতেছি, অভ্যুত্থানের শক্তির প্রতি আমার যে আহ্বান বা অনুরোধ, দেখেন আমি নিজেই বলেছি আমি কিন্তু হতাশায় নিমগ্ন হচ্ছি। যে ধরনের ঘটনা ঘটছে, এ ধরনের বাংলাদেশে আমরা চাই নাই। আমার মনে হয় আমাদের সবার দায়িত্ব এই মুহূর্তে আসলে আওয়ামী লীগ এবং ভারতকে হটানো। ভারত বাংলাদেশে যে ধরনের আধিপত্য বিস্তার করেছিল, যে ধরনের আগ্রাসন চালিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, এই প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি সংস্কার না করতে পারেন, তাহলে এই দেশটা আসলে ধ্বংস হয়ে যাবে। এবং সেই জন্য আমাদের সবার উচিত ভারত এবং আওয়ামী লীগের বিষয়ে আসলে একাট্টা থাকা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।